লোকসভা ভোটের মাস দুয়েকের মধ্যেই ধরাশায়ী বিজেপি, 4-4 তৃণমূল কংগ্রেস। রাজ্যে যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেখানে দেখা গেল যে 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এক্ষেত্রে বলে রাখা ভালো যে 4টি কেন্দ্রের উপনির্বাচন হলো, তার মধ্যে 3টি কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে ছিল এবং বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা দলত্যাগ করাতেই এই কেন্দ্রগুলোতে উপনির্বাচন হলো। যেমন মুকুটমণি অধিকারী, তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন, পদত্যাগ করেছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন লোকসভা নির্বাচনে, পরাজিত হন। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিজেপি বিধায়ক ছিলেন, তিনিও সেখান থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে, সেখানেও পরাজিত হন। বাগদা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি পদত্যাগ করে লোকসভা নির্বাচনে জ্বালিয়েছিলেন, কিন্তু তিনি হেরে গেলেও এই বিধানসভা উপনির্বাচনে তিনি আর প্রার্থী হননি। এই কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছিল মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর এবং তিনি জয়লাভ করাতে বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে তিনি বিধানসভার বিধায়ক হবেন, শাসক দলের বিধায়ক। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক যে এই ঠাকুর বাড়ির এক সদস্যকেই বাগদা কেন্দ্রের প্রার্থী করে দেওয়া, ফলত মতুয়া ভোট তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে। যেমনটা রানাঘাট দক্ষিণের ক্ষেত্রেও সেখানে জগন্নাথ সরকার রানাঘাট থেকে জয়লাভ করেছিলেন লোকসভা নির্বাচনে, আর এবার মুকুটমণি অধিকারী উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে আবারও তিনি জয়লাভ করলেন এবং এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে। এই রানাঘাট এবং বাগদা এই দুটো কেন্দ্রতেই কিন্তু মতুয়া ভোট প্রচুর পরিমাণে, এবং মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, সেই মতুয়া ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে, এটা বলাই যায়। অনেকেই বলছেন যে মতুয়াদের মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি, তাই তাদের সমর্থন এবার রাজ্যের শাসক দলের দিকে যাচ্ছে, আর সেটা যদি ইনক্যাশ করতে পারে রাজ্যের শাসক দল, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট অনেকাংশেই তৃণমূলের ঘরে যাবে এবং ম্যাক্সিমামটাই তৃণমূলের ঘরে যাবে, যার সুফল নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস পাবে। অপরদিকে রায়গঞ্জে, সেখানে রায়গঞ্জের যিনি প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী, বিপুল ভোটে জয়লাভ করেছেন, 50,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। অথচ দেখুন এই রায়গঞ্জের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে তিনি পিছিয়ে ছিলেন, 40,000-এরও বেশি ভোটে তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু এবার তিনি জয়লাভ করলেন। মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হলো এবং মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে সাধন পাণ্ডের গড়, সেই সাধন পাণ্ডে প্রয়াণের পরে তার স্ত্রীকে এখানে প্রার্থী করা হলো। সুপ্তি পাণ্ডে, তিনিও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করলেন এবং এই যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হলো তার মধ্যে সুপ্তি পাণ্ডে 62,000-এর মতন ভোট পেলেন। অর্থাৎ এই 4 কেন্দ্রের মধ্যে যারা জয়ী প্রার্থী তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে। কল্যাণ চৌবে ভোটের আগেই তিনি এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দায়িত্ব দিয়েছেন সেই কুণাল ঘোষকে ফোন করেছিলেন, একদম ভোটের আগের দিনই সেই বোমা পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। কল্যাণ চৌবে তিনি ভোটের দিন বলেছেন ভোট লুট হয়েছে, তিনি ভোট দেবেন না, বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি ভোট দেন। সব মিলিয়ে কল্যাণ চৌবে বুঝতেই পারছিলেন যে তিনি এখানে হারবেন এবং পরপর 3বার তিনি হারলেন, প্রথমে সাধন পাণ্ডের বিরুদ্ধে 2বার, আবার তার স্ত্রীর বিরুদ্ধে 1বার। আর এই কেন্দ্রে মজার ব্যাপার দেখুন, যেই কেন্দ্রে সুপ্তি পাণ্ডে এবং তার মেয়ে শ্রেয়া পাণ্ডের মধ্যে একটা সমস্যা, একটা দ্বৈরথ ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এখানে কমিটি গঠন করে দেওয়া হয়, কোর কমিটি, তাদের নেতৃত্বে কার্যত এখানে ভোট পরিচালনা হলো। মজার ব্যাপার, এই যে মানিকতলা কেন্দ্র, এই মানিকতলা কেন্দ্রতে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা ভোটে নিরিখে মাত্র 3,500 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছ থেকে। মানে বিজেপি প্রার্থী করেছিল তাপস রায়কে, যে তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু দেখুন মানিকতলাতেই সুপ্তি পাণ্ডে ভোট পেয়েছেন 62,000-এর কিছু বেশি ভোট, এবং মা মেয়ের যে দ্বৈরথ সেটাও মিটে গিয়েছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আপাতত কোনো রিস্ক নিচ্ছে না, যে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তারাই এক্ষেত্রে সুপ্তি পাণ্ডেকে সহযোগিতা করবেন। 2026-এর নির্বাচন পর্যন্ত এই কোর কমিটি থাকবে, কারণ সুপ্তি পাণ্ডে তিনি নিজেও স্বীকার করছেন যে বিধানসভায় তিনি যাবেন, তারপর গোটা বিষয়টি আস্তে আস্তে তিনি বুঝে উঠবেন, সে কারণেই তাকে কোর কমিটি সহযোগিতা করবে। বকলমে এটা বলে দেওয়া যেতে পারে, যদিও তৃণমূল সেটা বলছে না, এই কোর কমিটি এই বিধানসভা কেন্দ্রকে কন্ট্রোল করবে, অর্থাৎ যত উন্নয়নমূলক কাজ হোক, অভাব অভিযোগ, এই সমস্ত কিছু সুপ্তি পাণ্ডে নয়, বরং কোর কমিটি দেখভাল করবে। যদি নতুন বিধায়কের কথা বলতেই হয়, সুপ্তি পাণ্ডে যেমন নতুন বিধায়ক, তেমন তো এই মধুপর্ণা ঠাকুরও নতুন বিধায়ক এবং কম বয়স,
কিন্তু তার ক্ষেত্রে বোধহয় তৃণমূল কংগ্রেসের অন্য স্ট্র্যাটেজি রয়েছে। সে কারণে এখানে কোনো কোর কমিটি নেই। ঠাকুরবাড়ির সদস্য আর মধুপর্ণা ঠাকুরকে দিয়ে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। ফলত যতদূর আমার মনে হয় যে এই মধুপর্ণা ঠাকুরকে 2026 সালেও হয়তো এই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। এই কেন্দ্র না হলেও আশেপাশে কোনো কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, কারণ তিনি জয়লাভ করে দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে ঠাকুরবাড়ির সদস্যরাই এই কেন্দ্রগুলোতে জয়লাভ করবে, এবং মতুয়া ভোট পাওয়ার উপায় হচ্ছে যে ঠাকুরবাড়ির কোনো সদস্যকে ভোটে দাঁড় করানো। সেটা কিন্তু এক্ষেত্রে দেখা গেছে। যদি বিজেপির কথা বলা হয় তাহলে বিজেপির যে সংগঠন নেই, যেটা দিলীপ ঘোষও লোকসভা নির্বাচনে পরাজয়ের পরে পরে বলেছিলেন, সেটা আবারও প্রকট হলো। বিজেপির সংগঠন বলে এ রাজ্যে কিছুই নেই। যদি সংগঠনও থাকতো তাহলে কিন্তু এই ভোটে এত খারাপ ফল করতো না বিজেপি, কারণ 3টে কেন্দ্রে তারা এগিয়ে ছিলেন, তৃণমূলের পক্ষে ছিল 1টি। সেখানে 4টি কেন্দ্রই তারা পরাজিত হলেন এবং বিপুল ভোটে পরাজিত হয়েছেন। দিলীপ ঘোষের কথা একেবারে আক্ষরিক অর্থে মিলে গেছে যে 21-এর নির্বাচন পর্যন্ত তাদের যে সংগঠন ছিল কার্যত সেই জায়গাতেই দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে লোকসভা ভোটের একেবারে নেক টু নেক ভোট হলো এই উপনির্বাচন। ফলত এই উপনির্বাচনে ঘর গোছাতে সময় পায়নি কোনো দলই, কিন্তু যাদের সংগঠন আছে, যারা ভোটটাকে করতে পারে, তারা বেরিয়ে গেল। এই কারণে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যেতে পারলো, বিজেপি পারলো না। এক্ষেত্রে বিজেপির জন্য কিন্তু এটা যথেষ্ট চিন্তার বিষয়। যেমন মতুয়া ভোট তাদের কাছ থেকে সরে যাওয়া তাদের জন্য অশনি সংকেত। আশা করব যে বিজেপি নেতৃত্ব এই বিষয়গুলোকে বুঝবেন। এখনও পর্যন্ত নতুন কে রাজ্য সভাপতি হবেন সেটা ঠিক করা হয়নি। সুকান্ত মজুমদার কন্টিনিউ করছেন। এই ভোটের পরে কি আদৌ সেদিকে কোনো নজর দেয় কিনা সেদিকে দেখতে হবে। যদি দেখা যায় দেশের ফলাফল 13টি কেন্দ্রের মধ্যে, সেখানেও কিন্তু ইন্ডিয়া অনেক ভালো ফলাফল করেছে এনডিএর থেকে। কংগ্রেসের যদি বলা হয় তাহলে কংগ্রেসও কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি পরবর্তীতে কে হবেন সেটা ঠিক করে উঠতে পারেননি। বামেদের সংগঠনের যে তথৈবচ অবস্থা, তারাও যে এখনো গুছিয়ে উঠতে পারেননি, ভোটে জয়লাভ তো দূরের কথা, কোনো টাফ ফাইট দেওয়ার মতন জায়গাতে আসতে পারেননি, সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল। ফলত তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে জেসিবি বা জয়ন্ত সিংরা গজিয়ে উঠছেন। এটাকে বোধহয় তৃণমূল কংগ্রেসকে হ্যান্ডেল করতে হবে, না হলে 2026-এ তাদেরকে বিপাকে পড়তে পারে। কিন্তু এই নির্বাচন, পরের পর নির্বাচনে জয়লাভ তাদেরকে আত্মতুষ্ট করে তুলছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোথাও গিয়ে একটা ঝাঁকুনি দিতে হচ্ছে। শোনা যাচ্ছে সংগঠনে কিছু রদবদল হতে পারে, মন্ত্রিসভাতেও রদবদল হতে পারে, এবং জেসিবি জয়ন্ত সিংদেরকে তাদের সম্পর্কে এই অভিযোগ পেলেই দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পুরো ভোটের লোকসভা ওয়ারি যে পুরসভাগুলোকে দেখা যাচ্ছে যে সেখানে ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে, সেখানে মেরামতের চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ফুটপাথ ক্লিন করো, পরিষেবা দাও আরও বেশি করে। যদিও ফুটপাথ ক্লিন করতে গিয়ে এগিয়ে এসেও দুপা পেছোতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু আখেরে তৃণমূলের পক্ষেই গিয়েছে ফলাফল। কিন্তু ফলাফল দেখেই সব কিছু বিচার করা ঠিক হবে না, কারণ এখন অনেকটা পথ রয়েছে তৃণমূল কংগ্রেসকে হাঁটতে হবে 2026-এ যদি তারা জিততে চায়। ফলত সংগঠন আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো তাদের মেরামত করতে হবে। এটা উপনির্বাচন, আগামীতে হয়তো আরও বেশ কিছু জায়গাতে উপনির্বাচন হবে, সেক্ষেত্রে সেই ফলাফলগুলো অনেক বেশি বিচার্য হয়ে উঠবে। তবে আপাতত আজকের দিন বা আগামী কয়েকদিনের জন্য বলা যেতে পারে যে রাজ্যে সবুজ ঝড় সেটা বজায় রইল। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ আস্থা দেখালো। তাতে অনেক অভিযোগ থাকতে পারে ভোট লুট, ছাপ্পা ভোট, কিন্তু এই ব্যবধান বোধহয় একেবারে এতটা মার্জিন বদলে যাওয়া, প্রায় কোথাও 90,000 1 লক্ষের ব্যবধান পেরিয়ে যাওয়া, কারণ কোথাও 46,000 ভোটে পিছিয়ে ছিল, সেখানে 50,000 ভোটে এগিয়ে গেছে, কোথাও আবার 3,500 ভোটে এগিয়ে ছিল, তো সেখানে 62,000 ভোটে জিতেছে। ফলত এটা বোধহয় এত সহজে যদি না সংগঠন থাকে এই ভোটটাকে মেক আপ করা যায় না। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং যাদের সংগঠন রয়েছে তারা ভালো ফল করলো, সেটাই প্রমাণ হলো উপনির্বাচনের এই ফলাফল। এখানে শেষ করছি আমার এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রচুর লাইক করবেন, যদি অপছন্দ হয় ডিসলাইকও করতে পারেন।